বর্তমান বিশ্বে বিভিন্ন দেশে রাজনৈতিক অস্থিরতা, যুদ্ধ, অর্থনৈতিক সংকট ও সামাজিক অশান্তি ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। এসব অস্থিরতার প্রভাব শুধু সংশ্লিষ্ট দেশেই সীমাবদ্ধ থাকে না, বরং বৈশ্বিক অর্থনীতির উপরও নেতিবাচক প্রভাব ফেলে। দর্শক, এই সকল বিষয় নিয়ে আজকে আলোচনা করব। সবাইকে স্বাগত জানাচ্ছি দেশ টিভির নিয়মিত আয়োজন বিজনেস টাইমস। আপনাদের সঙ্গে আছি আমি ডানা ইসলাম। দর্শক, আমাদের আলোচনার বিষয়বস্তু এগিয়ে নিতে আমাদের সঙ্গে একজন সম্মানিত অতিথি রয়েছেন, পরিচয় করে দিতে চাই তার সঙ্গে। আমাদের সঙ্গে রয়েছেন আশরাফ আহমেদ, সাবেক সভাপতি, ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আয়োজনে। আমি শুরুতেই যেমনটা বলছিলাম যে বর্তমান বিশ্বে বিভিন্ন দেশে ক্রমাগত রাজনৈতিক অস্থিরতা, যুদ্ধ, সংকট ও সামাজিক অশান্তি ক্রমেই বেড়ে যাচ্ছে। এ বিষয়ে কি বলবেন আপনি? ধন্যবাদ। দেখুন, আসলে 2025-26 এই পুরো সময়কালটা ধরেই বৈশ্বিক যদি পরিস্থিতি আমরা চিন্তা করি, ইনফ্যাক্ট আপনার করোনার আগের থেকেই অনেকগুলো আনপ্রেসিডেন্টেড ঘটনা ঘটেছে, যেগুলো আসলে তার আগের 50 বছরে হয়তো বা একই সাথে একটার পর একটা এরকম ঘটনা ঘটার খুব একটা উল্লেখযোগ্য নেই, কি বলে এক্সাম্পল নেই। আমরা যদি ইউরোপের যুদ্ধ দিয়ে শুরু করি, কোভিড তো ছিলই। ইউরোপের যুদ্ধ তো আসলে দ্বিতীয় মহাযুদ্ধের পরে প্রায় প্রথমবারের মতো এই ধরনের বড় ধরনের একটা কনফ্লিক্ট। এবং তারপরে গত বছরের যদি আমরা দেখি যে ভেনিজুয়েলার ঘটনাটা, কিংবা এবছর যদি আমরা দেখি যে ইরান এবং হরমুজ প্রণালীর যেই ঘটনাগুলো, এগুলোতে আসলে আরেকটা ব্যাপার যেটা মনে রাখতে হবে যে দেখুন, এই ধরনের সিনারিওতে যেটা হয়, বিশ্বব্যাপী গ্লোবাল ইকোনমিতে একটা বড় ধরনের সাপ্লাই শক ক্রিয়েটেড হয়। সাপ্লাই শকটা কীরকম, যে যদি সিম্পলি যদি জ্বালানির ক্ষেত্রেই দেখি, যে দেখুন জ্বালানির দাম যখন হঠাৎ করে দেখা যায় যে কয়েক গুণ বেড়ে যায়, এটার ফলে যেটা হয় যে পৃথিবীর সমস্ত দেশেই, বিকজ জ্বালানির বাজারটা কিন্তু আসলে একটা বৈশ্বিক বাজার, এখানে যারা এক্সপোর্ট করেন আর যারা ইম্পোর্ট করেন তাদের একটা সিগনিফিকেন্ট একটা ডিপেন্ডেন্সি আছে। পৃথিবীর অধিকাংশ দেশই যেমন আসলে তেল, গ্যাস, এসব জিনিস আসলে জ্বালানি যেগুলো, এগুলো ইম্পোর্ট না করে পারেন না। আবার একই সাথে অনেকগুলো দেশ, ওপেক এবং ওপেক প্লাসের যে কান্ট্রিগুলো আছে, তাদের জন্য তাদের অর্থনীতি প্রায় পুরাটাই এই জ্বালানি এক্সপোর্ট নির্ভর। ফলে দেখা যায় যে এই ট্রেডগুলো যখন বন্ধ হয়ে যায়, কিংবা যখন আপনার বড় ধরনের প্রাইস স্পাইক হয়, বিশ্বব্যাপী একটা শক ওয়েভের মতো জিনিসটা কাজ করে। আমরা যদি সিম্পলি দেখি যে আমাদের নিজেদের জন্য যেটা হয়েছিল, যে 2023 সনে যখন আপনার 22 সনে যখন শুরু হলো, ইউক্রেন যুদ্ধ শুরু হলো, তখন কিন্তু একটা বড় ধরনের একটা কমোডিটি প্রাইস স্পাইক বলি আমরা, যদি শুধুমাত্র যে এলএনজি কিংবা পেট্রোলিয়াম তা না, সেটার সাথে সাথে গম এবং আপনার রেপসিড অয়েল কিংবা সিড এডিবল অয়েলের মার্কেটও একটা বড় ধরনের ধাক্কা ক্রিয়েটেড হয়। আমাদের যেই 2023 সনে যে ইনফ্লেশন স্পাইক যেটা শুরু হয়েছিল, এটার পিছনেও কিন্তু এই জ্বালানি মূল্যবৃদ্ধির ব্যাপারটা একটা বড়ভাবে কাজ করেছে। তখন যেমন এলএনজির দাম, যদি আমি একটা এক্সাম্পল হিসেবে, ইন্ডিকেটর হিসেবে দেখাই, দেখুন এলএনজির দাম কোভিডের পরপর ছিল অ্যাবাউট $8 থেকে $9 পার MMCFD, যেটা MMBTU, যেটা কোভিডের পরে হঠাৎ করে হয়ে গেল $37-38। সেটা কিন্তু আবার $9 নেমে এসেছিল, কিন্তু এই বছর আপনার যখন আবার ইরান সংকট শুরু হলো, তখন দেখা গেল এটা $9 থেকে বেড়ে $22-21 হয়ে গেছে। সিমিলারলি ক্রুড অয়েল প্রাইসেসের জন্য যদি দেখেন আপনি, যে ক্রুড অয়েল প্রাইসের ইম্প্যাক্টটা সে $75-80 লেভেলে ব্যারেল ছিল ব্রেন্ট ক্রুডে, সেটা $110-115 লেভেলে চলে গেল। আবার যুদ্ধবিরতির একটা সংবাদ হওয়ার সাথে সাথে এটা 93-তে নেমে গিয়েছিল, কিন্তু গতকালকে যেহেতু আবার নতুন করে সংঘাত একটা শুরু হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে, এটা আবার $100 কাছাকাছি পৌঁছে গেছে। আজকে সকালে বোধহয় এটা $100 ক্রস করে গেছে। সো এই যে আপনার বিশেষ করে জ্বালানি দামের যে ওঠানামাটা, এটা একটা বড় ধরনের সংকট তৈরি করে, শুধু আমাদের দেশে না, আমেরিকাতেও দেখবেন আপনি যে এনার্জি প্রাইসেস যেহেতু প্রত্যেকটা পাম্পে বেড়ে যাচ্ছে, সো এটার একটা কনজিউমারের উপরে এবং ইনফ্লেশনের উপরে একটা বড় ধরনের ইম্প্যাক্ট পড়ে। সো তেলের দাম বেড়ে গেলে বেসিক্যালি অন্যান্য সমস্ত জিনিসের ডিমান্ড কমে যায়। সো তখন যেটা হয় যে ম্যানুফ্যাকচার্ড গুডসের কিংবা সার্ভিসেসের ডিমান্ডও কমে যেতে থাকে। আমাদের ক্ষেত্রেও এক্স্যাক্টলি তাই হচ্ছে। প্রাইস বাড়লে কিন্তু আমাদেরও এটা আমরা স্পষ্ট দেখি যে জ্বালানির দাম বাড়লে ইনফ্লেশন হয়, ইনফ্লেশন হলে আমাদের আলটিমেটলি ক্রয় ক্ষমতা কমে যায়, আমাদের ডোমেস্টিক ডিমান্ড কমে যায়। সো এই যে এই সাপ্লাই শকওয়েভের ব্যাপারটা, এটা কিন্তু পৃথিবীর প্রত্যেকটা ইকোনমির জন্যই এটা একটা বড় ধরনের সংকট তৈরি করে।
এখানে আমি একটি প্রশ্ন রাখতে চাই। সরকার কিন্তু বারবারই বলছে যে জ্বালানি তেলের কোনো সংকট নেই, কিন্তু রাস্তায় বের হলে দেখা যাচ্ছে গাড়ি বলেন, বাইক বলেন, দীর্ঘ সারি রয়েছে এদের। এই সংকট থেকে উত্তরণের পথ আসলে আমরা কোথায় পাবো? এটা আসলে একটা বড় বড় ধরনের রহস্য আমাদের কাছে। কারণ দেখুন, এভাবে যদি আমি একটু ভেঙে ভেঙে বলি, জ্বালানি তেল যখন আমরা বলি, জ্বালানি তেল বলতে কিন্তু খালি একটা জিনিস বোঝায় না। আমরা একটা পোর্শন আবার 1.5 মিলিয়ন টন আমরা ইম্পোর্ট করি ক্রুড অয়েল, যেটা আমাদের রিফাইনারিতে প্রসেস করার পরে ওখান থেকে পেট্রোল বেরোয়, অকটেন বেরোয়, ডিজেল বের হয়, এবং কেরোসিন টেরোসিন ইত্যাদি জেট ফুয়েল এইসব জিনিস ছোট ছোট অ্যামাউন্টে বের হয়। আমাদের যে টোটাল রিকোয়ারমেন্ট, এবং এটার সাথে সাথে আরেকটা জিনিস যেটা হয় যে আমাদের যে গ্যাস কন্ডেন্সেট যেটা বের হয়, আমাদের পেট্রো বাংলার সাবসিডিয়ারিগুলোর গ্যাস ফিল্ড থেকে যে কন্ডেন্সেট পাওয়া যায়, ন্যাচারাল গ্যাস লিকুইড, সেখান থেকেও কিন্তু ফ্র্যাকশনেট করে একটা বড় অংশ অকটেন এবং পেট্রোল তৈরি করা যায় এবং তৈরি হয়। ফলে দেখা যাচ্ছে যে গত কয়েক বছর ধরেই কিন্তু আমরা অকটেন এবং পেট্রোল প্রায় আমদানি করি না। তার কারণটা হচ্ছে, বেশ কয়েক বছর ধরে, তার কারণটা হচ্ছে মোটামুটি আমরা বলতে পারি যে আমরা আসলে স্বয়ংসম্পূর্ণ। মানে আমাদের যে ইন্টারনাল রিসোর্সেস এবং আমাদের রিফাইনারি থেকে যা বের হয় তার ফলে আমাদেরকে পেট্রোল এবং অকটেন আসলে ইম্পোর্ট করার প্রয়োজন পড়ে না। সেক্ষেত্রে দ্য বিগ কোয়েশ্চেন মার্ক ইজ, তাহলে আমাদের পেট্রোল পাম্পে যে লাইনটা দেখছি আমরা, এটার কারণটা কি? এটা তো আসলে ডিজেলের সংকট না। বেসিক্যালি আপনার গাড়ি কিংবা মোটরসাইকেলের যে প্রাইমারি ফুয়েল হচ্ছে পেট্রোল এবং অকটেন। এইখানে আসলে আমি মনে করি একটা বড় ধরনের সাপ্লাই সিস্টেমের একটা অব্যবস্থাপনা তৈরি হয়েছে। এটা একটা ব্ল্যাক মার্কেটের কথাও আমরা শুনি, যে বাইরে অকটেনের দাম যেটা পেট্রোল পাম্পে যেটা সরকার নির্ধারিত দাম, তার থেকে বাইরেও হয়তো বা বেশি পয়সা দিলে পেট্রোল মিলছে কিংবা অকটেন মিলছে। সো এইটা একটা ইস্যু। সেকেন্ড জিনিস হচ্ছে ডিজেলের প্রসঙ্গে যদি আসি, ডিজেলে একটা শর্টফল আছে। শর্টফলটা কি ধরনের এটাও একটু মাথায় নেওয়া দরকার। যে দেখুন, আমাদের রাফলি স্টোরেজ ক্যাপাসিটি হচ্ছে 15 থেকে 16 লক্ষ টনের মতো টোটাল আমরা স্টোর করতে পারি বিপিসির বিভিন্ন গোডাউন, ডিপো এবং ডিস্ট্রিবিউশন পয়েন্ট মিলিয়ে। সো ডিজেলে যেমন যদি সাপ্লাই শর্টফল একটা আছে এখন, সেটা কিন্তু ব্যাপারটা এমন না যে আজকে ডিজেলের শর্টেজ আছে। ব্যাপারটা হচ্ছে যে আমাদের যে রিজার্ভ যে পরিমাণটা আছে, সেটা খুব বেশি দিন নেই, 15 দিন 20 দিন হয়তো বা আছে। আবার এইখানে আরেকটা জিনিস একটু মনে রাখতে হবে, দেখুন আমাদের যে পেট্রোলিয়াম রিফাইনারিটা আমরা হয়তো বা পারস্য উপসাগরের ক্রুড অয়েল ছাড়া পারবো না। ওখান থেকে যে লাইট সুইট ক্রুডটা পাওয়া যায়, সেটাই আসলে প্রসেস করতে হয়। কি ইন্দোনেশিয়া কিংবা আপনি যদি রাশিয়া থেকে ক্রুড অয়েল আমদানি করেন, তাহলেও আপনি সেটা আমাদের রিফাইনারিতে প্রসেস করতে পারবেন না। কিন্তু ডিজেল কিংবা অন্যান্য যে প্রসেসড প্রোডাক্ট যেগুলো, এগুলো কিন্তু মিডল ইস্টের বাইরেও পৃথিবীর অনেক জায়গা থেকেই পাওয়া যায়। ইনফ্যাক্ট নর্থ আমেরিকা এখন একটা ওয়ান অফ দ্য লার্জেস্ট এক্সপোর্টার অফ অয়েল অ্যান্ড গ্যাস। সো ব্যাপারটা এরকম যে আপনাকে যেটা মেনে নিতে হবে, এবং যেটা আসলে কোনো উপায় নেই, সেটা হচ্ছে যে প্রাইস ইনক্রিজ, যে প্রাইসের ইম্প্যাক্ট যেটা, সেটা আপনাকে আসলে অ্যাবজর্ভ করতেই হবে। কিন্তু উল্টো দিকে সাপ্লাই যদি ইন্টারন্যাশনাল মার্কেটে চিন্তা করেন, এটা আসলে অনেকখানি সাপ্লাই আছে। হ্যাঁ, হয়তো বা কিছুটা কৃচ্ছতা সাধন করতে হবে, বাট সাপ্লাই পাওয়া যাচ্ছে ইন্টারন্যাশনাল মার্কেটে, বোট এলএনজি এবং ইয়ের জন্যে। সমস্যাটা হয়ে যাচ্ছে, আপনি যেখানে আগে এলএনজি কিনতেন $9 পার MMBTU, এখন সেটা কিনতে হবে আপনাকে $19 $21 MMBTU দিয়ে। সো আমাদের জন্য যেমন খুব রাফ এস্টিমেটে যদি বলি যে আমাদের এভারেজ যদি আমি গত 6 মাসের ট্রেন্ড দেখি, আমরা $300-350 মিলিয়ন মতো পেট্রোলিয়াম ইম্পোর্ট করি, ক্রুড এবং রিফাইন্ড পেট্রোলিয়াম মিলিয়ে। কিন্তু এলএনজি ইম্পোর্ট করি রাফলি $250 থেকে $400 মিলিয়ন পর্যন্ত। সো সেই হিসাবে পসিবলি আমাদের হয়তোবা তেলের জন্য আরও মাসে $120 মিলিয়ন বেশি গুনতে হবে, আর এলএনজির জন্য আমাদের হয়তোবা $300-350 থেকে $400 মিলিয়ন বেশি পেমেন্ট করতে হবে। এখানে একটা জিনিস মনে রাখতে হবে যে দেখুন, বিপিসি কিন্তু গত 1 বছর ধরে যখন ওনারা $75-80 ব্যারেলে তেল কিনতেন, তখনও কিন্তু আমাদের কাছে যখন যে 101 টাকা 2 টাকা লেভেলে যখন ডিজেল বিক্রি করতেন, সেটার কস্ট আসতো $135 পার ব্যারেল। সো বিপিসি কিন্তু গত 1 বছর প্রায় 2-3 বছর ধরেই ডিজেলের ব্যবসাটা বিপিসির জন্য সাংঘাতিক রকমভাবে লাভজনক ছিল। এই কারেন্ট মার্কেট প্রাইসিংয়ে হয়তো বা এই লাভটা আর থাকবে না। যদি কলকারখানা বা গার্মেন্টসের কথা বলি, দেখা যাচ্ছে একের পর এক ডে বাই ডে বন্ধ হয়ে যাচ্ছে। এক্ষেত্রে কর্মসংস্থানের অনেক বেশি ঘাটতি হয়ে যাচ্ছে। তো এক্ষেত্রে এর থেকে উত্তরণের পথ কোথায়? আমি যদি একটু এটাকে যদি ক্লাসিক ইকোনমিক্সের ভাষায় ব্যাখ্যা করি, দেখুন আমাদের সিনারিওটা হচ্ছে যে
আমাদের কোভিডের আগে আমাদের গ্রোথ রেট ছিল, জিডিপি গ্রোথ রেট ছিল 7-8% লেভেলে। গত কয়েক বছর এটা আমরা দেখলাম ধাপে ধাপে নেমে আসলো 5% লেভেলে, তারপরে 4% লেভেলে, এবং এখন যে লাস্ট যেই কোয়ার্টার ডিসেম্বর কোয়ার্টারে যে ডেটা পেলাম আমরা, সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে 3% লেভেলে নেমে আসছে। তার মানে হচ্ছে যে জিডিপি গ্রোথ আসলে ধীরে ধীরে কমে আসছে। একই সাথে আমরা যেটা দেখছি যে ইনফ্লেশন আপনার ওই যে কোভিডের পরে যখন ইয়ে করা হলো, আপনার ডিভ্যালুয়েশনের পরপর আমাদের 14%-এর মতন ইনফ্লেশন ছিল, সেটা এতখানি টাইটেন মনিটারি পলিসির পরে গত বছর নাগাদ এটা 8%, 8.5% লেভেলে নেমে এসেছিল গত বছরের মাঝামাঝি নাগাদ। কিন্তু তারপর থেকে কিন্তু আমরা দেখছি না যে ইনফ্লেশন কমছে, বরঞ্চ গত 3-4 মাসের যদি আমরা ট্রেন্ড দেখি, খুব হালকা হলেও মানে 808 থেকে এটা হয়তো বা 8.5 লেভেলে যাচ্ছে, 0.25% বাড়ছে, 0.15% বাড়ছে মাসে, এরকম একটা টেন্ডেন্সিতে আছে। তার মানে হচ্ছে যে আমাদের আসলে পারসিস্টেন্টলি হাই ইনফ্লেশন থেকেই যাচ্ছে। থার্ড যে ফ্যাক্টরটা যেটা আসলে সবচেয়ে ভয়ঙ্কর, যেটা আসলে আপনি যেটা বলছিলেন যে আমরা দেখছি যে কলকারখানা বন্ধ হচ্ছে, এটার মানে এটার বেসিক মানে, এবং একই সাথে আমরা দেখছি যে ওয়েজ গ্রোথ কিন্তু আসলে ইনফ্লেশন গ্রোথ থেকে কমে এসছে। তার মানে হচ্ছে যে আনএমপ্লয়মেন্ট পসিবলি বাড়ছে। কারণ আনএমপ্লয়মেন্ট, আমি এত কিছু বলছি আনএমপ্লয়মেন্ট হিসাব করার জন্য, তার কারণটা হচ্ছে আনএমপ্লয়মেন্টের কোনো প্রপার ডেটা আমাদের কাছে থাকে না, আমরা প্রায় কখনোই পাই না এটা বাংলাদেশে। এই তিনটা কম্বিনেশন যদি আমরা বলি, বেসিক্যালি যে স্লোয়িং গ্রোথ, পারসিস্টেন্ট ইনফ্লেশন এবং রাইজিং আনএমপ্লয়মেন্ট, এই তিনটা আসলে ইন্ডিকেট করে যে আমরা যেটাকে বলি যে ইকোনমিক্সের ভাষায় যে স্ট্যাগফ্লেশন, আর্লি স্ট্যাগফ্লেশনারি ওয়ার্নিংস। সো স্ট্যাগফ্লেশন হলে যেটা সমস্যা যেটা হয়, এখান থেকে বের হওয়ার রাস্তাগুলো আসলে বেশ জটিল। কীরকম? ধরুন আপনার যদি আনএমপ্লয়মেন্টের প্রবলেম না থাকতো, তাহলে স্লোয়িং গ্রোথ রেট থেকে বের হওয়ার এই যে ট্র্যাপটা, এটা থেকে বের হওয়ার সহজ রাস্তা হচ্ছে পাবলিক স্পেন্ডিং বাড়ানো, আমরা যেটাকে যে ডেভেলপমেন্ট এক্সপেন্ডিচার বলি আমাদের। সো এডিপির ভলিউম বাড়িয়ে দিলে তখন আনএমপ্লয়মেন্ট কমে আসে, গ্রোথ বাড়ে। কিন্তু এই পার্টিকুলার সিনারিওতে আপনি সেটা আসলে করতে পারবেন না, কারণ আপনি পাবলিক স্পেন্ডিং বাড়ালে আপনার ইনফ্লেশন বাড়বে, ইনফ্লেশন বাড়লে আপনার মানুষের কর্মক্ষমতা আরও কমবে, ডিমান্ড কমবে, এবং আলটিমেটলি গিয়ে মানুষ যেহেতু কর্মক্ষম থাকবে না, তখন ডিমান্ডও যেহেতু থাকবে না, তখন আনএমপ্লয়মেন্টও আলটিমেটলি বেড়ে যাবে। সো এই যে এই ডিফিকাল্ট কন্ডিশনটা, এটা আমরা পসিবলি এই সিনারিওতে আছি এখন। এখান থেকে বের হতে গেলে একটু যদি লং রানে বলি, এটা আসলে প্রোডাক্টিভিটি বাড়ানো ছাড়া আর কোনোভাবে কিন্তু এটা থেকে বেরিয়ে আসা যায় না। প্রোডাক্টিভিটি মানে আমাদের যে ক্লাসিক আইডিয়া যে ইনভেস্টমেন্ট করলে সাথে সাথে একটা রিটার্ন আসবে, একটা আনএমপ্লয়মেন্ট কমবে, এই ট্যাকটিকটাতে হয়তো আমরা যেতে পারবো না। সোজা বাংলায় যদি আমরা আমাদের আউটপুট কিংবা কর্মঘণ্টা দুটার একটা যদি বাড়াতে পারি, তাহলে হয়তো বা এটা থেকে বেরিয়ে আসা সম্ভব। বিকল্প কোনো পথ রয়েছে কি কর্মসংস্থান বাড়ানোর? কর্মসংস্থান বাড়ানোর জন্য দেখুন, কর্মসংস্থান বাড়াতে গেলে আপনাকে ইনভেস্টমেন্ট করতে হবে। ইনভেস্টমেন্ট করতে গেলে আপনি কিভাবে করবেন? আপনি যদি প্রাইভেট সেক্টরে ইনভেস্টমেন্ট চান, সেক্ষেত্রে আমাদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে গেছে এখন যে সরকারের যে ফিসকাল পলিসি ছিল, যে রাজস্ব, বেসিক্যালি সরকারের ফিসকাল পলিসি থেকে যদি আমি একটু সিনারিওটা ব্যাখ্যা করি, দেখুন আমাদের যে রাজস্ব আয়ের যে ঘাটতিটা ক্রিয়েটেড হয়েছে, এটার ফলে যেটা হচ্ছে এই গত 1 বছর ধরে আমরা যেটা দেখছি যে আমাদের যে রাজস্ব আয়, সেটা দিয়ে আমাদের রাজস্ব ব্যয় নির্বাহ করা সম্ভব হচ্ছে না। ফলে মানে হচ্ছে যে সরকারের যে রাজস্ব ব্যয়, বেতন ভাতা এটসেট্রা এটসেট্রা এবং ইন্টারেস্ট, এই জিনিসগুলো দিতে গেলেই আসলে আপনার ব্যাংকিং সিস্টেম থেকে ঋণ নিতে হচ্ছে। ফলে যেটা হচ্ছে যে আমরা একদিক থেকে দেখছি যে ব্যাংকিং সিস্টেমে সরকারের ঋণ বাড়ছে প্রায় 27-28% বছরে, জানুয়ারি মাসের ফিগার ধরলে, কিন্তু প্রাইভেট সেক্টর ক্রেডিট গ্রোথ 6%-এর নিচে নেমে গেছে। ফলে যেটা হচ্ছে যে প্রাইভেট সেক্টর ইজ বিং স্টার্ভড ফর ইকুইটি, কি বলে আপনার ডেট ক্যাপিটাল। ফলে আপনার এই যে 6% গ্রোথ, যেটা এই ক্রেডিট গ্রোথ দিয়ে কিন্তু আসলে আমাদের পক্ষে নতুন কর্মসংস্থান, প্রাইভেট সেক্টরে নতুন কর্মসংস্থান তৈরি করাটা খুবই ডিফিকাল্ট একটা চ্যালেঞ্জ হয়ে গেছে। সো এইটার থেকে বেরোতে না পারলে তো আসলে আমরা কর্মসংস্থান তৈরি করতে পারবো না। অর্থনৈতিক ক্ষতির ক্ষেত্রে উন্নয়ন দেশগুলো কিভাবে তাদের অর্থনীতিকে ব্যালেন্স করে রাখে, তুলনামূলকভাবে ঝুঁকি থেকে বেঁচে থাকে? দেখুন, ঝুঁকি একটা জিনিস যেটার জন্য সমস্ত অর্থনীতিবিদ, সমস্ত ফাইন্যান্সিয়াল প্ল্যানার, ইভেন পাবলিক সেক্টরেও আসলে অনেকগুলো প্রস্তুতি নেন, কিন্তু যেটা প্রেডিক্ট করা যায় না সেটা হচ্ছে আপনি তো আসলে কখনোই প্রেডিক্ট করতে পারবেন না যে আগামী বছর মিডল ইস্টে কোনো সংঘাত হবে কি হবে না। কিন্তু আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে আপনি একটা সার্টেন অ্যামাউন্ট অফ বাফার রাখতে পারেন,
যাতে আপনার ওই একটা রিস্ক আপনি ইয়ে করতে পারেন, অ্যাবজর্ভ করতে পারেন। আমরা এখন যেই অবস্থায় আছি তাতে আসলে আমাদের এই বাফারটা আসলে হ্যাজ বিন ইটেন আপ। পেট্রোলিয়ামের ক্ষেত্রে আমি মনে করি না দ্য বাফার হ্যাজ বিন ইটেন আপ, বিকজ যেটা বলছিলাম যে দেখুন বিপিসি তো গত বেশ কয়েক বছর ধরেই $80 ডিজেল আমাদের কাছে $135 বিক্রি করছেন। তো তাদের যে অ্যাকুমুলেটেড প্রফিট যেটা আছে সেটা কিন্তু বিপিসির এই যে প্রাইস শক সেটা অ্যাবজর্ভ করার জন্য হয়তো বা যথেষ্ট। এটা পেট্রোলের ক্ষেত্রে হতে পারে, এলএনজির ক্ষেত্রে কিন্তু ঘটনাটা তার না। কারণ আপনি দেখেন আমরা যেই দামে এলএনজি কিনছি আমরা কিন্তু আসলে ওভারঅলে গিয়ে তার থেকে অনেক কম দামে বিক্রি করছি। এবং যেটা ব্যাপারটা এখানে আরও একটু ডিভিশনের ব্যাপার আছে। দেখুন আমরা ইন্ডাস্ট্রিতে যখন আমরা গ্যাস পাই সেই গ্যাসের দাম হয় 32 থেকে 42 টাকা, কিন্তু যখন সরকার যখন পাবলিক আপনার পাওয়ার জেনারেশনে গ্যাস বিক্রি করেন কিংবা ফার্টিলাইজারে গ্যাস বিক্রি করেন সেটা থাকে, সেই গ্যাস বিক্রি হয় 14 টাকা থেকে 20 টাকা লেভেলে। ফলে যেটা হচ্ছে যে দের ইজ এ ম্যাসিভ অ্যামাউন্ট অফ ক্রস সাবসিডি ইন দ্য এলএনজি সিস্টেম। এই যে এই সাবসিডিটার ফলে মানে এই মোটামুটি এইভাবে যদি বলতে পারি যে এলএনজি যেই দামে ইম্পোর্ট করা হয় মোটামুটি মিক্সের হিসাবে আমাদের ইন্ডাস্ট্রিতে খুব একটা সাবসিডি দেওয়া হয় না ইন্ডাস্ট্রিয়াল গ্যাসে, কিন্তু সাবসিডিটা কিন্তু যায় আসলে আপনার পাওয়ার জেনারেশনে কিংবা ফার্টিলাইজারে, যেখানে আবার একটা কৃষি ভর্তুকির ব্যাপার আছে। সো বাট সেখান থেকে পাওয়ার জেনারেশনে কতখানি কৃষিতে যায় সেটা আসলে আরেকটা ফ্যাক্টর। আমরা আবার আলোচনায় ফিরবো, তবে একটি বিরতির পরে। দর্শক, এ পর্যায়ে নিচ্ছি একটি বিরতি, ফিরে আসছি বিরতির পরে, সঙ্গেই থাকুন। বিরতির পর সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি। আমরা ফিরে যাচ্ছি আমাদের আলোচনায়। জনাব আশরাফ আহমেদ, এবারে জানতে চাই একটি দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা যদি বজায় রাখতে চায় সেক্ষেত্রে কি কি ধরনের পদক্ষেপ গ্রহণ করা উচিত আসলে? ধন্যবাদ। দেখুন যদি স্থিতিশীলতা যদি আমি একটু ভেঙে ভেঙে বলি যে অর্থনৈতিক স্থিতিশীলতা বলতে আমরা আসলে যেটা শুরু করব সেটা হচ্ছে আমাদের যে ম্যাক্রো ইকোনমিক ইন্ডিকেটার্সগুলোকে একটা স্টেবল কন্ডিশনে আনা। তার মানে হচ্ছে ম্যাক্রো ইন্ডিকেটার্স যদি আমরা দেখি তার মানে হচ্ছে যে আপনাকে আসলে একটা স্টেবল গ্রোথ রেটে থাকতে হবে, আপনাকে একটা স্টেবল ইনফ্লেশন লো কিংবা টলারেবল ইনফ্লেশন যদি আমরা বলি লেভেলে থাকতে হবে, আপনার আনএমপ্লয়মেন্টকে একটা লেভেলে থাকতে হবে। মানে আনএমপ্লয়মেন্ট জিনিসটা আসলে ইন্ডিকেটর অফ আপনি ইনভেস্টমেন্ট কীরকম করছেন, জব ক্রিয়েশন কতখানি হচ্ছে সেইটার সাথে রিলেটেড, এবং ইনফ্লেশনের কথা বললাম, এবং এইটার সাথে সাথে রিলেটেড আসলে মানে আনএমপ্লয়মেন্ট, ইনভেস্টমেন্ট, ইন্টারেস্ট রেট, এই তিনটা জিনিস আসলে একসাথে লিঙ্কড। এটার বাইরে আসলে ফাইন্যান্সিয়াল সেক্টর স্টেবিলিটি ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। সেকেন্ড হচ্ছে আপনার মনিটারি এবং ফিসকাল পলিসি। যদি মোটা দাগে যদি আমরা বলি যে ম্যাক্রো স্ট্যাবিলাইজেশন সিনারিও হিসাব করলে আসলে আপনাকে এই সবকটা জিনিসই মাথায় রাখতে হবে। আপনি যদি দেখেন আমাদের যে কারেন্ট কন্ডিশন সেক্ষেত্রে কিন্তু আমাদের বেশ উদ্বেগজনক বেশ কতগুলো ইন্ডিকেটর আছে, যেগুলো আপনি যদি দেখেন যে আমাদের মাননীয় অর্থমন্ত্রী খুব রিসেন্টলি পার্লামেন্টে যখন বলছিলেন যে সরকার যখন আসলে ক্ষমতা গ্রহণ করে তখন আসলে অর্থনৈতিক সূচকের একটা বড় অংশ আসলে নিম্নগামী। আমি যদি একটু এটার একটু এক্সপ্লেইন করি, যেটা বলছিলাম একটু আগে যে দেখুন আমাদের গ্রোথ রেট কিন্তু ধীরে ধীরে কমে আসছে, এবং এটা শুধুমাত্র যে ইমিডিয়েট সিনারিও তা না, এটা কিন্তু বেশ কয়েকদিন ধরেই আমরা দেখতে পাচ্ছি। এবং গত 2025 সনে এই ব্যাপারটাকে আসলে আরও বেশি ত্বরান্বিত করা হয়। কারণ আপনি যদি আমাদের 25-এর যে মনিটারি পলিসি স্টান্স যেটা দেখেন, যে আমরা কিন্তু একটা খুব সিভিয়ারলি কনস্ট্রিকটিভ মনিটারি পলিসিতে শিফট করেছি। একদিকে যেমন টাইট মনিটারি পলিসি, হাই ইন্টারেস্ট রেটস, লো লিকুইডিটি, এই ইনিশিয়েটিভগুলো নিয়ে আপনার সরকার প্রাইভেট সেক্টরের গ্রোথ খুব ড্রাস্টিক্যালি কমিয়ে দিয়েছেন। অ্যাট দ্য সেম টাইম কতগুলো জিনিস আরও করা হয়েছে, যেমন আমরা যেটাকে বলি যে মানি সাপ্লাই গ্রোথ কিন্তু যেটা আসলে আমরা দেখে এসেছিলাম হিস্টোরিক্যালি 3-4-5%, 6% লেভেলে থাকতো, সেটা কিন্তু প্রায় গত বছর প্রায় 10%, 9.5-10% লেভেলে নিয়ে যাওয়া হয়েছে। এই যে মানি সাপ্লাই, একটা মানি সাপ্লাই মানে M2 গ্রোথের একটা ড্রাইভার হচ্ছে আপনার এফএক্স রিজার্ভ, মানে আপনার রেমিটেন্স যত আসে প্রত্যেক বছরই কিছুটা বাড়ে। কিন্তু এটার সাথে সাথে গত বছর যেটা করা হয়েছে যে আপনার ব্যাংকগুলোকে বেইল আউট করার জন্য যেই ক্যাশটা দেওয়া হয়েছে, বাংলাদেশ ব্যাংক থেকে সরকার যেই পরিমাণ ঋণ নিয়েছেন রাজস্ব ব্যয় মেটাতে, এই দুটো জিনিস কিন্তু আসলে ডাইরেক্টলি আমাদের M2-কেই এফেক্ট করেছে। সো এটাও মোটামুটি দেখবেন যে আপনার M2 গ্রোথ এবং ইনফ্লেশন কাছাকাছি থাকে যদি না আপনার প্রোডাক্টিভিটি গ্রোথ হয়।
এবং আমরা দেখেছি গত বছর সাপ্লাই ডিসরাপশনের কারণে কিন্তু প্রোডাক্টিভিটির গ্রোথ যে নিজের পক্ষে খুব একটা হয়নি, সেটা কিন্তু ইজ অবভিয়াস। এক্সচেঞ্জ রেট এখন কিছুটা স্টেবল আছে, এটা একটা ভালো জিনিস। কারণ দেখুন, মার্কেটে আমরা যেটা সবসময় বলে এসেছিলাম যে যদি সরকার যদি আসলে এক্সচেঞ্জ রেটটাকে কন্ট্রোল না করে মার্কেটের উপরে ছেড়ে দেয়, এবং সরকার কিভাবে কখন ইন্টারভেন করবে, দরকার আছে ইন্টারভেনশনের, কিন্তু ইন্টারভেনশন কিভাবে করবেন সেটারও কিছু আইএমএফ প্রেসক্রাইব গাইডলাইন আছে। শুধু এটাকে আমি আইএমএফ প্রেসক্রাইব বলবো না, আমি বলবো যে দোজ আর এফেক্টিভলি প্রুডেন্সিয়াল মেকানিজমস ফর রেগুলেটিং এ মার্কেট। সো সেই মেকানিজমগুলো তো আসলে বাংলাদেশ ব্যাংক ইমপ্লিমেন্ট করেছে, এটা একটা খুব ভালো ব্যাপার। ফলে আমরা দেখতে পাচ্ছি যে টাকার মূল্যমান আসলে যে খুব বড় ধরনের পতন ঘটেছে তা কিন্তু না, বরঞ্চ রাইট নাও হয়তো বা টাকা স্লাইটলি ওভার ভ্যালুড, কারণ ইউএস ডলারের ভ্যালু চেঞ্জ হয়ে গেছে। আবার কিন্তু 4 মাস আগে কিন্তু এটা সিচুয়েশনটা রিভার্স ছিল, টাকা ওয়াজ ইন এ সেন্স আন্ডার ভ্যালুড। সো এই দিকগুলো চিন্তা করলে কিন্তু আমাদের এক্সচেঞ্জ রেটে একটা স্টেবিলিটি আছে। ইন্টারেস্ট রেটটাকে আমরা এমন একটা পর্যায়ে নিয়ে গিয়েছি যেখানে আসলে এটা আসলে আর সাস্টেনেবল না ফর অধিকাংশ ব্যবসার জন্য বাংলাদেশে। কারণ ব্যাপারটা এমন না যে শুধু যে ইন্টারেস্ট রেট 14% থেকে 15% লেভেলে থাকলে সেটা কখনোই সাস্টেনেবল না, এটা সাস্টেনেবল আমরা দেখেছি আগে। কিন্তু যখন আপনি দুটো কম্বিনেশন, মানে একটা হচ্ছে ব্যাংকিং সেক্টরের লিকুইডিটি কন্ট্রাকশন কিংবা খুব মাইনর গ্রোথ 6% যদি ইয়েতে বলি, আর হাই ইন্টারেস্ট রেট, হ্যাঁ, দুটো কম্বিনেশন কিন্তু একসাথে সার্ভাইভ করাটা খুব ডিফিকাল্ট। কারণ যেটা হয় যে ইন্টারেস্ট রেট যদি খুব বেশি বেড়ে যায় স্বল্প সময়ের জন্য, তখন ব্যবসাগুলোর পক্ষে আসলে সম্ভব যেটাকে অ্যাবজর্ভ করা, কিন্তু অপারেশন ছোট না করেও, কারণ কন্ট্রাকশন করতে হচ্ছে না। কিন্তু আপনার যখন ক্রেডিট কন্ট্রাকশন হচ্ছে, মানে আপনি যখন আপনি ওয়ার্কিং ক্যাপিটাল লাইন যতটুকু দরকার সেটা পাচ্ছেন না, তখন কিন্তু আসলে আপনাকে এই হায়ার ইন্টারেস্ট রেট সাস্টেন করাটা খুব চ্যালেঞ্জিং একটা ব্যাপার হয়ে যায়। ফলে ওভারঅল ম্যাক্রো কন্ডিশনে কিংবা ম্যাক্রো ইকোনমিক সিনারিওতে আমাদের অনেকগুলো মেজর চ্যালেঞ্জ ক্রিয়েটেড হয়েছে। তার মধ্যে একটা হচ্ছে যখন ব্যাংকিং সিস্টেমে আপনি রাইট নাও আমাদের আসলে একটা বড় ধরনের ক্যাপিটাল শর্টফল আছে, মানে হচ্ছে 50% অফ দ্য ব্যাংকিং সিস্টেমের লিকুইডিটি যে ব্যাংকগুলোর কাছে, অনেকগুলো বড় ব্যাংক, 15-20টার মতো বড় ব্যাংক, তাদের আসলে যথেষ্ট ক্যাপিটাল নেই। ফলে যেটা হচ্ছে, তারা নতুন করে লোন দিতে পারছেন না তাদের লিকুইডিটি থাকলেও। যেই 50% ব্যাংক লিকুইডিটির যে অন্য যে ব্যাংকগুলো, মানে বেসিক্যালি 25টা বাদ দিলে যে বাকি 55টা ব্যাংকের মধ্যে 30টা যারা থাকেন, তারা কিন্তু লেন্ড করছেন, কিন্তু তাদের জন্য রেস্ট্রিকশনটা হয়ে যাচ্ছে, তারা তো অনলি 50% অফ দ্য মার্কেট, বাকি 50% অফ দ্য ডিপোজিট তো আসলে কাজ করানো যাচ্ছে না। মূল্যস্ফীতির কথা যদি বলি, বৈশ্বিক অস্থিরতার কারণে মূল্যস্ফীতি কতটা বাড়ছে, কি মনে করছেন? মূল্যস্ফীতির ট্রান্সমিশন মেকানিজমটা বাংলাদেশে নিয়ে একটু কথা বলা দরকার। দেখুন, একটু এভাবে বলি যে ইন্টারেস্ট রেট বাড়লে বাংলাদেশের মূল্যস্ফীতি কমে না, মানে আমরা দেখতে পাই যে খুব একটা কমে না, কিন্তু এক্সচেঞ্জ রেট চেঞ্জ হলে মূল্যস্ফীতিতে সাথে সাথে এফেক্ট পড়ে। এটা আপনি ম্যাথমেটিক্যালি গত 5 বছরের ডেটা যদি মান্থলি ডেটা নিয়ে দেখেন, ওখানে দেখবেন যে স্পষ্ট দেখা যাচ্ছে যে মানে কোভেরিয়েন্স এবং কজালিটি কিন্তু খুবই কম, যেখানে যে ইন্টারেস্ট রেটের ফলে। কারণ এটার কারণটা আমি এক্সপ্লেন করতে পারি। দেখুন, আপনার বাংলাদেশের ব্যাংকিং সিস্টেমের 90% লোন হচ্ছে বিজনেসেস অ্যান্ড আদার্স, যেখানে মাত্র 10% হচ্ছে কনজিউমার লোন। এবং মেকানিজমটা হচ্ছে ইন্টারেস্ট রেট বাড়লে, আমেরিকাতে কেন কাজ করে এটা, ইন্টারেস্ট রেট বাড়লে ওখানে আপনার 60-70% অফ দ্য লোন বুক হচ্ছে আইদার প্রপার্টি, রিয়েল এস্টেটের সাথে লিঙ্ক, যেখানে রেন্টালের সাথে লিঙ্ক ডাইরেক্টলি, অথবা মর্টগেজেস। ফলে যেটা হচ্ছে, ওখানে ইন্টারেস্ট রেট বাড়লে পরের দিন মর্টগেজের রেট বাড়ে, মর্টগেজের রেট বাড়লে আপনার ডিমান্ডের উপরে, ডিমান্ড কার্ভের উপরে একটা বড় ধরনের চাপ পড়ে, ডিমান্ড কমে আসে। আমাদের ক্ষেত্রে যেটা হচ্ছে যে এই ঘটনাটা ঘটছে 10% অফ দ্য লোন সাইজ, কিন্তু 90% ক্ষেত্রে যেখানে বিজনেস বরোয়ার্স, সেখানে ইন্টারেস্ট রেট বাড়লে আপনার সাপ্লাই কস্ট বাড়লে সাপ্লাই কার্ভের উপরে প্রেশার পড়ে। সো যেটা হয় যে ইনফ্লেশনের যে ফলে যে ইন্টারেস্ট রেট বাড়িয়ে যে ইনফ্লেশন কমানোর যে অবজেক্টিভটা থাকে, সেটা আর ফুলফিল করা যায় না। সো আমাদের জন্য যেই কারণে আমরা দেখছি যে ইনফ্লেশন কমানোর যে রাস্তাগুলো, যে মনিটারি পলিসি যে টুলটা, এটা আসলে খুব একটা এফেক্টিভ হয়নি। গত 6 মাস ধরে আমরা এটার কোনো এফেক্ট দেখতে পাচ্ছি না, মানে অ্যাটলিস্ট জুন জুলাইয়ের পর থেকে গত বছরের। অন্যদিকে যদি আপনি দেখেন যে গ্লোবাল মার্কেটে প্রাইস হাইক হলে আমাদের মোটামুটি সাথে সাথেই এটা আমাদের মার্কেটে চাপ পড়ে, কারণ আমরা তো অনেকগুলো কমোডিটির ক্ষেত্রে আসলে গ্লোবাল মার্কেটের উপরে ডিপেন্ডেন্ট। যেমন ধরুন চিনি, চিনি তো আসলে বাংলাদেশে আমাদের যা টোটাল রিকোয়ারমেন্ট তার হয়তো বা
15-20%-এর বেশি আমরা প্রডিউস করতে পারি না। সিমিলারলি এডিবল অয়েলের ক্ষেত্রেও তাই, আমরা নিজেরা যতটুকু প্রডিউস করতে পারি সেটা আসলে টোটাল অ্যামাউন্টের বেশ ছোট একটা চাঙ্ক। সো এই কমোডিটিগুলোর জন্য তো আসলে যদি ডলারের দাম বাড়ে টাকায়, কিংবা আপনার ইন্টারন্যাশনাল মার্কেটে সাপ্লাই শর্টফল তৈরি হয়, তাহলে আমাদের আসলে লোকাল মার্কেটের দাম বাড়ানো ছাড়া কোনো উপায় থাকে না। তো ওগুলোতে আসলে সাপ্লাই শকের কারণে একটা ইনফ্লেশনারি প্রেশার ক্রিয়েটেড হয়। বিনিয়োগের কথা যদি বলি, নির্বাচন পরবর্তী সময়ে দেখা গেছে যে আমরা অপেক্ষায় ছিলাম যে নির্বাচনের পরে বিনিয়োগের সুন্দর চিত্র আসবে, এখন কেমন দেখছেন? প্রথম জিনিস যেটা বলি যে বিনিয়োগের নির্বাচনের ফলে যেটা এসছে, আমরা একটা কিছুটা হলেও আমরা একটা রাজনৈতিক স্থিতিশীল অবস্থায় এসছি। এখন একটা নতুন রাজনৈতিক সরকার আসলে জনগণের কাছে দায়বদ্ধ, তারা আসলে অর্থনীতি থেকে চাঙ্গা করার জন্য অনেকগুলো স্টেপস নেবেন। এখনো যেটা প্রসেসে আছে যে এই কর্মকাণ্ডগুলো সরকার অর্থনীতি বিষয়ে কি আসলে তাদের প্ল্যান কি, তাদের এক্সিকিউশন প্ল্যান কি, তারা কি করবেন না করবেন, এই জিনিসগুলো এখনো আসলে প্রস্তুত হচ্ছে। এবং এটার ফার্স্ট লেয়ারটা আমরা দেখতে পাবো, আশা করছি যে আমরা যখন বাজেটের ঘোষণাটা পাবো, এটা হয়তো বা নেক্সট মান্থের একটু মানে আর মাস দেড়েক আছে, তার মধ্যে হয়তো আমরা বাজেট ঘোষণাটা পাবো। ওখানে কিন্তু আমরা অনেকগুলোর ডাইরেক্ট সরকারের প্ল্যান এবং এক্সিকিউশন প্ল্যান কি, রেভিনিউ পলিসি কি হবে, এক্সপেন্ডিচার কি হবে, এই জিনিসগুলো সামনে চলে আসবে। আমরা মনে করি যে এই আসলে আমরা যে ইকোনমিক প্রোগ্রেশনে কিংবা যে স্ট্রাকচারাল ট্র্যাপে পড়ে গেছি, সেটা থেকে উত্তরণ করার জন্য সরকারকে কিন্তু খুব কঠিন অনেকগুলো পদক্ষেপ নিতে হবে। এটা যেমন ধরেন, আমি একটা এক্সাম্পল দিই, আপনাকে ট্যাক্স বাড়াতেই হবে, কিন্তু আপনি যদি ট্যাক্স রেট বাড়িয়ে সেটা করার চেষ্টা করেন, তাহলে সেটা হিতে বিপরীত হবে। কিন্তু আপনি যদি সরকারকে, তাহলে কি করতে হবে, সরকারকে তাহলে আসলে আপনার ট্যাক্স নেট, যেটা করদাতার সংখ্যা বাড়াতে হবে। করদাতার সংখ্যা বাড়াতে গেলে কি করতে হবে, আপনি যারা এখন ট্যাক্স দিতে অভ্যস্ত না, তাদেরকেও ট্যাক্সের আওতায় নিয়ে আসতে হবে। সেটা খুব যে পপুলার একটা ঘটনা ঘটবে সেটার হওয়ার সম্ভাবনা কম। একই সাথে সরকারের যেমন যেমন ধরেন অনেক কিছুতেই আসলে সরকারি ব্যয় বাড়ানো প্রয়োজন। আমরা যেমন দেখতে পাচ্ছি যে গত বছর যে আপনার আমরা যেমন সিম্পল ভ্যাকসিন কেনা হয়নি, বাজেট অ্যালোকেশন করা হয়নি, এই প্রোগ্রামটা রান করা হয়নি। এটার ফলে কিন্তু একটা বড় ধরনের স্বাস্থ্য সংকট তৈরি হয়েছে। এই ধরনের জিনিস, এই যে ম্যান্ডেটরি ইনভেস্টমেন্ট যেগুলো, এগুলোকে তো আসলে আবার রিইনস্টিটেট করতে হবে। কিন্তু একই সাথে সরকারের যে রাজস্ব আয়, সেটা দিয়ে রাজস্ব ব্যয় মেটানো যাচ্ছে না। তার মানে রাজস্ব ব্যয় সংকোচন করতে হবে আপনাকে। সো রাজস্ব ব্যয় সংকোচন করতে গেলে তো আসলে হয়তো বা আমাদের যে সরকারি কর্মচারীরা আছেন, সেখানে হয়তো বা লোক সংখ্যার কিংবা লোক বলের ব্যাপারে মনোযোগ দিতে হবে। আবার একই সাথে এটাও আমরা জানি যে শিক্ষা এবং স্বাস্থ্য খাতে যদি কর্মী না বাড়ানো হয়, তাহলে আসলে আমরা যে স্বাস্থ্যসেবার যে অঙ্গীকার যেটা আছে, শিক্ষার যে অঙ্গীকার যেটা আছে, সেটা মেনটেন করা যাবে না। সো এগুলো নানামুখী চ্যালেঞ্জের এবং ব্যালেন্সিং অ্যাক্টের ভিতর দিয়ে যেতে হবে আমাদেরকে। আমরা আবার আলোচনায় ফিরবো, তবে আরো একটি বিরতির পরে। দর্শকের পর্যায়ে নিয়ে নিচ্ছি আরো একটি বিরতি, ফিরে আসছি বিরতির পরে, সঙ্গেই থাকুন। বিরতির পর সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি। আপনারা দেখছেন বিজনেস টাইমস। আমরা ফিরে যাচ্ছি আমাদের আলোচনায়। জনাব আশরাফ আহমেদ, আমরা কথা বলছিলাম বিনিয়োগ নিয়ে। যদি জানতে চাই, উন্নয়নশীল দেশগুলোতে বিনিয়োগের আকর্ষণের প্রধান চ্যালেঞ্জগুলো কি হতে পারে? উন্নয়নশীল দেশগুলোতে আমি যদি একটু ভাগ করে বলি এবং ব্রড ক্লাসিফিকেশনে যদি যাই, যে আপনার এফডিআই কিংবা বৈদেশিক বিনিয়োগ কখন হয় এবং কীভাবে হয়, প্রাইমারিলি 2-3টা ড্রাইভার থাকতে হয়। যে একটা ড্রাইভার, তার মধ্যে একটা ড্রাইভার হচ্ছে সস্তা শ্রম এবং ফ্লেক্সিবল শ্রম বাজার। যদি আমরা বলি যে যেমন ধরেন যে বাংলাদেশে গত 30-40 বছরে আমরা যে অ্যাডভান্টেজটা পেয়েছি, যে যেহেতু ওয়েজেস কম ছিল রিলেটিভলি, প্রচুর জনসংখ্যা, ফলে শ্রমিকের অভাব হতো না কোনো। সো এটা হচ্ছে একটা প্রাইমারি ড্রাইভার। কিন্তু শুধু এটা থাকলেই তো চলে না আসলে, মানে এটার সাথে সাথে আরও অনেকগুলো জিনিস দরকার হয়। যেমন তার মধ্যে একটা হচ্ছে প্রাইমারি ফ্যাক্টর হচ্ছে আপনার রাজনৈতিক স্থিতিশীলতা। কারণ আমরা যেটা দেখেছি, যেমন ধরেন ইথিওপিয়ার কথা যদি আমরা বলি, যে ইথিওপিয়া কিন্তু বছর 10 আগে খুব বড়সড়ভাবে ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্টটা আনার জন্য বড় ধরনের চেষ্টা করেছিল। বাংলাদেশ থেকেও অনেকে আসলে ইনভেস্ট করার চেষ্টা করেছেন, ইথিওপিয়াতে গার্মেন্টস ফ্যাক্টরি সেট আপ করার চেষ্টা করেছেন। কিন্তু তারপরে আলটিমেটলি দেখা গেল যে যেহেতু রাজনৈতিক অস্থিতিশীলতার কারণে, মোটামুটি যুদ্ধ বিগ্রহের কারণে সবাইকে মোটামুটি ওখান থেকে গুটিয়ে ফেরত আসতে হলো। সো এই ফিয়ারটা একটা বড় ফ্যাক্টর হিসেবে কাজ করে। ব্যাপারটা যে শুধুমাত্র সংঘাত কিংবা
যুদ্ধের জন্য হয় তা না, রিস্ক না। আপনার যদি যেই দেশে আপনি ইনভেস্ট করবেন সেই দেশে যদি পলিটিক্যাল স্টেবিলিটি না থাকে, পলিসি স্টেবিলিটি না থাকে ব্রাদার, সেই ক্ষেত্রেও একটা বড় ধরনের সংকট তৈরি হতে পারে। যে এমন ধরেন আমি আজকে একটা ইনভেস্টমেন্ট করতে গেলাম, চিন্তা করে যে সরকার আসলে এই ধরনের একটা ট্যাক্স পলিসি নিচ্ছেন, এই ধরনের লেবার পলিসি আছে, এই ধরনের এনভায়রনমেন্টাল পলিসিস আছে, কিন্তু 2 বছর পরে দেখা গেল সব কিছু উল্টে গেল এবং সরকার, ওই দেশের সরকার তখন উল্টো পথে হাঁটা শুরু করলেন। তখন কিন্তু আমার জন্য আসলে ওই ইনভেস্টমেন্টটা আর ভায়াবল থাকবে না। সো এই রিস্কগুলো কিন্তু একটা বড় ফ্যাক্টর কাজ করে। থার্ড আর একটা বড় ফ্যাক্টর যেটা আমাদের মতো দেশের জন্য খুব বড় হয়ে দেখা দিচ্ছে আজকাল, সেটা হচ্ছে দেখুন, বড় একটা কোম্পানির জন্য, ধরেন একটা $multi-billion লিস্টেড কোম্পানি ইন ইউরোপ, তাদের পক্ষে বাংলাদেশে কোনো সরকারি কর্মকর্তাকে 10 টাকা ঘুষ দেওয়া হয়েছে, এটা যদি প্রমাণিত হয়, তখন এটা তাদের জন্য একটা বড় ধরনের ডিজাস্টার ক্রিয়েট করে। শুধুমাত্র যে ব্যাপারটা ফরেন করাপ্ট প্র্যাকটিসেস অ্যাক্ট থেকে শুরু করে আইনের লঙ্ঘন যে শুধুমাত্র তা কিন্তু শুধু না। তখন দেখা যায় যে এই ধরনের স্ক্যান্ডাল হলে, এই ধরনের নিউজ আসলে ওই বড় কোম্পানিগুলো আসলে তখন দেখা যায় যে বিলিয়নস অফ ডলার লুজ করে তাদের শেয়ার প্রাইসে। ফলে যেটা হয় যে যদি আপনার একটা রেপুটেশন থাকে যে এই দেশে গেলে আপনাকে ঘুষ দিতে হবে, স্পিড মানি দিতে হবে, তখন যেটা হয় যে অনেক বিদেশি বিনিয়োগকারীদের জন্যই সেটা তখন আসলে আর অ্যাকসেপ্টেবল থাকে না। আবার এটাও আমাদেরকে স্বীকার করতে হবে যে আমাদের নিজস্ব মার্কেট আসলে ব্যাপারটা এমন না যে এটা পৃথিবীর বৃহত্তম মার্কেট। ইটস নট, উই আর নট চায়না, উই আর নট ইন্ডিয়া। আমাদের পপুলেশন আসলে এরকম 100 কোটি ওপরে না, 100-150 কোটি না। ফলে যে মার্কেট, লোকাল ডিমান্ড যেটা আছে, সেটারও কিছু রেস্ট্রিকশন আছে। বাংলাদেশ যে সবার জন্যই খুব অ্যাট্রাকটিভ মার্কেট তা কিন্তু না। অনেকের জন্যই অ্যাট্রাকটিভ মার্কেট, সবার জন্য সব সময় হয়তো বা না। বিনিয়োগকারীদের আস্থা অর্জনে কি পদক্ষেপ নেওয়া উচিত? আচ্ছা, আস্থার ব্যাপারটা আসলে খুব আস্তে আস্তে বিল্ড হয় এবং বাট যেতে সময় লাগে না, এটা হচ্ছে ফান্ডামেন্টাল প্রবলেম। কিন্তু আস্থা অর্জন করতে গেলে আপনাকে কতগুলো জিনিস আসলে করতেই হবে, এটা নন নেগোশিয়েবল। এক নম্বর হচ্ছে আপনাকে রুল অফ ল এস্টাবলিশ করতে হবে, এবং এটা যেহেতু একটা রেপুটেশনাল ব্যাপার, এটা কিন্তু আসলে ধীরে ধীরে তৈরি হয় যে আপনার ইনস্টিটিউশনগুলা রুল অফ ল এনফোর্স করতে পারে কিনা, তারা কি সরকারের ইচ্ছা মতো কিংবা তাদের নিজেদের ইচ্ছা মতো চলে, নাকি একটা আইন অনুসারে চলে, একটা রুল বেসড অর্ডার মেনটেন করে ইন্টারনালি। সো এই ব্যাপারগুলো কিন্তু আসলে খুব ক্রিটিক্যাল, কিন্তু এটা এবং ধীরে ধীরে সময় নিয়ে এটা এস্টাবলিশ করতে হয় যে হ্যাঁ, একটা দেশের সরকারের বিরুদ্ধে যদি আমি তার লেজিসলেটিভের কাছে কোনো একটা কমপ্লেন করি এবং আমার দাবিটা যদি ন্যায্য হয়, তাহলে সেটা সরকারের বিরুদ্ধে হলেও ওই দেশের আদালত সেই ধরনের রায় দিবেন, সেটা এনফোর্স করবেন। সো এই ধরনের ফ্যাক্টরগুলো যতক্ষণ না আপনি এস্টাবলিশ করতে পারবেন, ততক্ষণ কিন্তু আপনি যে খুব কমফোর্টেবলি বলতে পারবেন যে আমরা আস্থা অর্জন করেছি, সেটা কিন্তু বিনিয়োগকারীদের আস্থা অর্জন করছি, সেটা কিন্তু সম্ভব হবে না। এই যে যুদ্ধ বিদ্রোহ অবস্থায়, বৈশ্বিক অর্থনীতি যে এমতো অবস্থায়, রেমিটেন্স কমে যাওয়ার কি কোনো সম্ভাবনা আছে? রেমিটেন্সের একটু ভাগ করে বলি। দেখুন, মিডল ইস্ট থেকে যখন রেমিটেন্স আসে, দুটো মার্কেটের গল্প বলি, একটা মিডল ইস্ট আর একটা হচ্ছে ইউরোপ। সো মিডল ইস্টের থেকে যেটা হয় যে মিডল ইস্টে একটা বড় সংখ্যক শ্রমিক আমাদের দেশ থেকে যারা যান, তারা কাজ করেন কনস্ট্রাকশন সেক্টরে। কনস্ট্রাকশন সেক্টরে কি হয়, সেক্ষেত্রে আপনার আগামী 6 মাস মিডল ইস্টার্ন কনস্ট্রাকশন সেক্টরে কি হবে তার উপরে একটা রেমিটেন্সের একটা অংশের নির্ভরতা আছে। যে যদি ওখানে কাজের সংখ্যা বাড়ে, যদি ইনভেস্টমেন্ট বাড়ে, তাহলে আমাদের রেমিটেন্সের সংখ্যা কমবে না। সেটাও হতে পারে, যেমন ধরেন যে এই যুদ্ধের পরে আসলে রিকনস্ট্রাকশনের জন্য অনেক কাজ করতে হবে। পয়েন্ট ইজ, এই যে জিসিসি কান্ট্রিগুলো যারা এফেক্টেড হয়েছেন, তারা সেই এক্সপেন্ডিচারটা এখন করবেন কিনা কিংবা করতে পারবেন কিনা। তারা যদি সেটা করতে পারেন, তাহলে এই রিকনস্ট্রাকশনের ফলে বেশ একটা বড় অংশ আবার কর্মসংস্থান তৈরি হবে কনস্ট্রাকশন সেক্টরে। সেখানে হয়তো বা আমাদের কর্মীরা কাজ করার সুযোগ পাবেন। আবার উল্টা সাইডে আপনি যদি দেখেন যে ইউরোপে যেমন বাংলাদেশে একটা বেশ বড় জনসংখ্যা আছেন যারা ইউরোপে বিভিন্ন দেশে কাজ করেন। সো ওইখানে, এবং লেটস সে যে ট্যুরিস্ট ইন্ডাস্ট্রিতে কাজ করেন। সো ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ইন্ডাস্ট্রিতে এখন যদি বড় ধরনের মন্দা দেখা দেয় ইউরোপে এই সাপ্লাই শকের কারণে, তখন আবার আশঙ্কা হচ্ছে যে ট্যুরিজম সেক্টর হয়তো বা কিছুটা হলেও শ্রিঙ্ক করবে। ট্যুরিজম সেক্টর শ্রিঙ্ক করলে তাহলে তখন তাদের চাকরি বাকরির পরিমাণ কমে যাবে। সো এই মানে আশঙ্কাগুলো থেকেই যায়।
মানে একই সাথে যেমন ধরেন সুযোগও আছে, আশঙ্কাও আছে, একটার সাথে আরেকটা অফসেট হয়, এবং আলটিমেটলি যেটা প্লেড আউট হয় ইন দ্য নেক্সট 3 to 6 মান্থস, এটা আসলে প্রেডিক্ট করাটা খুব ডিফিকাল্ট। বৈশ্বিক অস্থিরতার কারণে বৈদেশিক মুদ্রার রিজার্ভে কতটা প্রভাব ফেলছে? বৈদেশিক মুদ্রার রিজার্ভে আপনি যদি বাংলাদেশ ব্যাংকের রিসেন্ট একটা এস্টিমেট বেরিয়েছে, যে ওনারা বলেছেন যে তারা আশঙ্কা করছেন যে আপনার অ্যাপ্রক্সিমেটলি এই যুদ্ধ এবং ইউএস ডলারের যে এক্সচেঞ্জ রেটের যেই নতুন করে যেই সমীকরণ তৈরি হচ্ছে, তাতে একটা $6 বিলিয়ন মতন একটা ইম্প্যাক্ট পড়তে পারে আমাদের রিজার্ভের উপরে। সেটা যদি মানে ফার্স্ট অফ অল আমি যদি এইভাবে দেখি, একটু আগে যেটা বলছিলাম আপনাকে, যে দেখুন রাফলি আমাদের ইম্প্যাক্ট পড়বে হয়তো বা 500 থেকে $550 মিলিয়ন একটা ইম্প্যাক্ট পড়ছে যতদিন ধরে যুদ্ধ চলবে মাসে। সো সারা বছর ধরে যুদ্ধ চললে $6 বিলিয়ন ইম্প্যাক্ট পড়তেই পারে। কিন্তু একই সাথে আপনি যদি দেখেন, আমরা একটু আগে যেটা আলাপ করছিলাম যে আমাদের যে রিয়েল এক্সচেঞ্জ রেটের যে ফ্যাক্টর যেটা, সেটার ফলে ডলারের দাম ওঠানামার ফলেও কিন্তু আমাদের টাকার মূল্যমান অ্যাডজাস্ট করতে হবে। সো সব কিছু মিলিয়ে রিজার্ভের, যেহেতু আমাদের এখন BPM 6 30-এর ওপরে আছে, এবং গ্রস রিজার্ভের বোধহয় 33 or 34 বিলিয়ন লেভেলে আছে, এটাতে আসলে আশঙ্কা করার কোনো কারণ নেই। কিন্তু একই সাথে আমি আসলে এই প্রশ্নটাও করতে চাই যে দেখুন আমাদের যখন ইম্পোর্ট ভলিউম ইজ অনলি $6 বিলিয়ন, তখন আমরা কেন $33 বিলিয়ন রিজার্ভ মেনটেন করার চেষ্টা করছি? মানে ব্যাপারটা এরকমভাবে বলি যে আমাদের নিজস্ব টার্গেট কিংবা IMF এর যে স্ট্যান্ডার্ড টার্গেটটা থাকে, তাতে বলা হয় যে 2.5 to 3 months রিজার্ভ। আমরা কিন্তু অলরেডি 6 মান্থসের রিজার্ভের কাছাকাছি পৌঁছে গেছি। সো এখানে কিন্তু আমাদের একটা বড় ধরনের বাফার তৈরি হয়ে গেছে, যেখানে আসলে রিজার্ভ যদি আরও আসলে $5-6 বিলিয়ন কমেও যায়, তাহলেও আমি মনে করি না বড় ধরনের কোনো আশঙ্কা তৈরি হবে। ইস্যুটা হচ্ছে এখানে যে আরও তো মানে রিজার্ভ ভালো বেশি থাকলে ভালো, কিন্তু সেটা একটা ক্যারি করারও তো একটা কস্ট আছে। জনাব আশরাফ আহমেদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে আলোচনায় যুক্ত হওয়ার জন্য। ধন্যবাদ আপনাকে। দর্শক, আমাদের আজকের আলোচনা এই পর্যন্তই। পরবর্তী আয়োজন দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।